মাস্টার মাইন্ড এনুস, এটাই হচ্ছে বাস্তব কথা। তার বিচার একদিন করতেই হবে এবং তার সাথে তাদের সমন্বয়ক এবং যে মাস্টার মাইন্ডের ছিল এবং যারা চন্দ্র সবগুলি বিচার একদিন ইনশাল্লাহ বাংলার মাটিতে হবেই হবে। পালিয়ে সুইজারল্যান্ড এসেছি, তোমরাও যার যার অবস্থান থেকে পালাও, আপা আসছে। বৃহস্পতিবার রাতে ফেসবুকে হঠাৎ এমন পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কিন্তু কি কারণে হঠাৎ এমন পোস্ট করলেন প্রেস সচিব? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। জনগণের অনুভূতি নিয়ে খেলাটাই দেশের রাজনীতিবিদদের একটা প্রধান কাজ। ধর্ম নিয়ে আর অনুভূতি নিয়ে কেউ কেউ বলছেন নাগরিক পার্টির বিপরীতে গণ অধিকার পরিষদ বলছেন যে পাবলিকের সিম্পেথি নেওয়ার জন্য, জীবন একদম উঠাই দেওয়ার জন্য যে স্ট্যাটাস দিয়েছে এটাও একটা ভাওতাবাজি। আবার কেউ কেউ বলছেন না ভাই, সত্যই হয়তো বা ক্যান্টনমেন্ট থেকে কোনো কিছু ঘটছে। আসলে কোনটা? জনগণকে আবার মূর্খা বানানো হচ্ছে নাকি নিজেদের স্বার্থ কায়েমের জন্য নতুন প্ল্যান হচ্ছে? আজ সকালের ভিডিওতে আমি প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ নিষিদ্ধ না করার যে বক্তব্য আছে সেটার প্রতিক্রিয়া নিয়ে কথা বলেছিলাম তার বিরুদ্ধে মাঠে নামানামি কি হবে, বিশেষ করে যারা রাজনীতি করছেন, বিশেষ করে আরো যদি স্পেসিফিকলি বলি, একটা নতুন দল এনসিপি তাদের রাজনীতির একদম কোরে আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু এখন সময় যেতে যেতে দেখা গেল পরিস্থিতি আরো অনেক বেশি ঘোলাটে হয়ে উঠছে। আমি ঘোলাটে শব্দটাই ব্যবহার করছি। যথারীতি এনসিপি তাদের অবস্থান জানিয়েছেন, কিন্তু তার চেয়ে মৌলিক বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। স্বয়ং উপদেষ্টা পরিষদের একজন সদস্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন, যার শিরোনাম করেছে যুগান্তর এইভাবে যে গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। যে এই লোকটা ক্ষমতা আসার পর থেকেই আসলে মানুষের কোনো মনুষ্যত্ব বোধের মধ্যে নেই, এর কোনো দায় দায়িত্ব নাই। সে অপরাধীদের দায় মুক্ত করে আর তাদেরকে অপরাধীদের লালন পালন করে, এটাই হচ্ছে বাস্তব কথা। আমি এখন আপনাদের মুখ থেকে শুনতে চাই আপনাদের কষ্টের দুঃখের কথা, কারণ এই দুঃখের সাথে তো আমি নিজেও একই দিনে বাপ মা ভাই সব হারিয়েছিলাম। 6 বছর দেশেও তো আসতে পারিনি, দেশ ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, স্বজন হারা। সেই স্বজন হারা বেদনা নিয়ে 6 বছর কাটাতে হয়েছে। তারপর দেশে ফিরেছি, যেখানে আমার বাবার হত্যাকারী তাদের বিচার হয়নি, তারা ক্ষমতায়, যুদ্ধ অপরাধী তারা ক্ষমতায়, বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছে, গন্ধে পিছপা হয়নি। একটাই লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা, উন্নতি, সমৃদ্ধি এনে দেব। খুব সফলভাবে সেটা করেছিলাম। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেত, বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল, উন্নয়নের বিস্ময়। সেই বাংলাদেশের সমস্ত মান সম্মান ইমেজ আজকে ধুলায় লুণ্ঠিত করে দিয়েছে। বাংলাদেশ এখন জঙ্গিদের দেশ, সন্ত্রাসের দেশ, আর এই জঙ্গির সর্দার হচ্ছে সেই মাস্টার মাইন্ড এনুস, এটাই হচ্ছে বাস্তব কথা। তার বিচার একদিন করতেই হবে এবং তার সাথে তাদের সমন্বয়ক এবং যে মাস্টার মাইন্ডের ছিল এবং যারা চন্দ্র সবগুলি বিচার একদিন ইনশাল্লাহ বাংলার মাটিতে হবেই হবে। পালিয়ে সুইজারল্যান্ড এসেছি, তোমরাও যার যার অবস্থান থেকে পালাও, আপা আসছে। বৃহস্পতিবার রাতে ফেসবুকে হঠাৎ এমন পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কিন্তু কি কারণে হঠাৎ এমন পোস্ট করলেন প্রেস সচিব? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। সুইজারল্যান্ডের একটি রেলওয়ে স্টেশনে তোলা বেশ কিছু ছবি দিয়ে বৃহস্পতিবার রাত 11টায় নিজের ফেসবুকে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে তিনি লিখেছেন, পালিয়ে সুইজারল্যান্ড এসেছি, তোমরাও যার যার অবস্থান থেকে পালাও, আপা ইজ ব্যাক, সাথে তার টিম ও নাহিদ রেইস। প্রেস সচিবের এই পোস্ট দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তিনি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরা নিয়ে রসিকতার ছলে পোস্ট করেছেন সেটা স্পষ্ট, কারণ তিনি সুইজারল্যান্ড যাননি, তিনি দেশেই আছেন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনও করেছেন তিনি।
নাহিদ রেঞ্জ নামে একজনের নাম উল্লেখ করেছেন প্রেস সচিব শফিকুল আলম। নাহিদ রেঞ্জ মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন আওয়ামী অ্যাক্টিভিস্ট। আওয়ামী শাসনামলেও বিরোধী দলগুলোকে নিয়ে উস্কানি ও প্রোপাগান্ডামূলক ভিডিও বানাতেন। তবে শেখ হাসিনার পতনের পর থেকে আবারও সামাজিক মাধ্যমে একের পর এক প্রোপাগান্ডামূলক তথ্য শেয়ার করে যাচ্ছেন নাহিদ। কখনো গদি লড়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের, কখনো বলছেন শেখ হাসিনা ফিরছেন, আবার কখনো আওয়ামী লীগের সবাইকে সংঘবদ্ধ হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছেন। মূলত গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরপরই একযোগে গা ঢাকা দেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা। দলটির অধিকাংশ নেতাকর্মীর অবস্থানও ভারতেই শনাক্ত হয়েছে। অনেকে গ্রেপ্তার হয়েছেন জুলাই গণহত্যা এবং দুর্নীতির মামলায়, যাদের বিচার এখন আদালতে চলমান। এদিকে শেখ হাসিনাকে জুলাই গণহত্যার দায়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ভারতকে ইতোমধ্যে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ, যদিও এখনো সেই চিঠির উত্তর দেয়নি দিল্লি। অন্যদিকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়েও উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। বেশিরভাগ দলের দাবি আগে জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আবার অনেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও তুলেছেন। আরিফ হাসান, এটিএন নিউজ। আজ সকালের ভিডিওতে আমি প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ নিষিদ্ধ না করার যে বক্তব্য আছে সেটার প্রতিক্রিয়া নিয়ে কথা বলেছিলাম তার বিরুদ্ধে মাঠে নামানামি কি হবে, বিশেষ করে যারা রাজনীতি করছেন, বিশেষ করে আরো যদি স্পেসিফিকলি বলি, একটা নতুন দল এনসিপি তাদের রাজনীতির একদম কোরে আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু এখন সময় যেতে যেতে দেখা গেল পরিস্থিতি আরো অনেক বেশি ঘোলাটে হয়ে উঠছে। আমি ঘোলাটে শব্দটাই ব্যবহার করছি। যথারীতি এনসিপি তাদের অবস্থান জানিয়েছেন, কিন্তু তার চাইতে জরুরি কথা, খুবই গুরুত্বপূর্ণ, একজন এনসিপি নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেটাকে একটা বোমা হিসাবে আমরা দেখতে পারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। ভবিষ্যতে এই স্ট্যাটাসটা সেভাবেই দেখা হবে। আমি ইনফ্যাক্ট আজ এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না, আমি এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব, কারণ শুধু সেটা নয়, তাদেরই অংশ আমি বলি সব সময়, যদিও টেকনিক্যালি তিনি দলে কেউ নন। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা, তিনিও বিস্ফোরক একটা মন্তব্য করেছেন। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলছেন। তো সবকিছু মিলে আসলে সামনে একটা ভোলাটাইল পরিস্থিতি আসছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমি এই ভিডিওটা করছি মূলত আসলে অন্য একটা কারণে। আমরা খেয়াল করেছি আজ শুক্রবার জুম্মার নামাজের পর বাইতুল মোকাররম থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং সেনা প্রধানের বিরুদ্ধে সমাবেশ মিছিল এগুলোর আহ্বান ছিল। খুব মেজর কিছু হয়েছে বলে মনে হয় না, আমি অন্তত মিডিয়ায় খুঁজে পাইনি। আমি বেশ কয়েক ঘন্টা পরে যখন এই ভিডিও রেকর্ড করছি, আমি তখনও দেখিনি যে মানুষ খুব বেশি সাড়া দিয়েছেন। আমরা আসলে প্লটটা মোটামুটি বুঝতে পারছি আসলে কি করার চেষ্টা হচ্ছে, কি করার চেষ্টা হবে। এই মুহূর্তে আমি একটা জিনিস মনে করি, আমি এক্সপেক্ট করি, আমরা এমন কিছু করব না যেটা বাংলাদেশকে আরো আনস্টেবল একটা সিচুয়েশনে নিয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সময়টা বা তারপরে অনেক ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছিল। খুবই স্বাভাবিক, এটা একেবারেই অস্বাভাবিক কোনো ব্যাপার না। এই ধরনের প্রেক্ষাপটে এটা ঘটাটাই বরং প্রত্যাশিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে ঠিক কিভাবে এটাকে দেখবো, এসবে কে কি রোল প্লে করেছেন, সেটার রিয়াকশনে আমাদের কি করা দরকার, 7 মাস পরে এসেও আমার মনে হয় না এটা আমাদের কাছে খুব স্পষ্ট এখনো হয়েছে। এটা যদি হয়েও থাকে, আমি সেটাও যদি কেউ মনে করেন যে আমরা কাউকে কাউকে ভিলেন মনে করছি, কাউকে কাউকে ভিলেন বানানোর চেষ্টা করি, যে যেভাবেই দেখি না কেন, এই মুহূর্তে আমাদের আসলে একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে যাওয়াটা সবচেয়ে খারাপ হবে। বিশেষ করে আমরা যদি মাঠে নামতে শুরু করি, এটা আমি ক্লিয়ারলি বলছি। আমাদের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুদিন আগেই একই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও সেটা তুলনামূলকভাবে কম কঠোর ছিল বলে আমরা বলতে পারি, কঠিন ছিল বলে বলতে পারি। সেটা হচ্ছে প্রেসিডেন্টকে অপসারণ নিয়ে। তখনও আমরা আসলে অভ্যুত্থানের পক্ষের শক্তি, শেখ হাসিনার বিরোধী শক্তিগুলো পরস্পরের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছিলাম। সেই দাঁড়ানোতেও যতটা সমস্যা হয়নি আমি মনে করি এখন, বিশেষ করে সেনাপ্রধানকে নিয়ে। আমি বলছি না তিনি সঠিক কি ভুল, সেই তর্কে আমি আজকে ঢুকছি না, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেই জন্য আমি আজকে এখানে ঢুকছি না। এমনকি যারা মনেও করেন যে তিনি
সব সমস্যার মূল, এ ধরনের একটা পারসেপশন আসলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে। পারসেপশন সবসময় যে সত্য হতে হয় তারা, কিন্তু পারসেপশন যদি ছড়িয়ে পড়ে সেটার একটা খুব বড় প্রভাব পড়ে, অনেক ক্ষেত্রেই পড়ে। সুতরাং আমরা বাংলাদেশের এই অস্থির অবস্থায় আমরা তুলনামূলক একটা স্টেবল অবস্থার মধ্যে আসলে ছিলাম। সেই স্টেবল অবস্থায় থাকা বা যে স্টেটাস কো অন্তত আমাদের ছিল, এটা মধ্য দিয়েও যদি আমরা ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারতাম, সেটাও আমাদের জন্য খারাপ ডিল হতো না। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, পরিস্থিতি ঘোলাটে করে তোলার চেষ্টা হচ্ছে পরিকল্পিতভাবে। মানে এটা একেবারে খুব স্বতঃস্ফূর্ত ব্যাপার আমি একেবারেই মনে করি না। আমি এটা এক্সপেক্ট করি যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটে আমরা অন্তত শান্ত থাকি, আমরা অন্তত প্রাথমিকভাবে অন্তত আলোচনার মধ্যে থাকি। আলোচনা হোক, তর্ক বিতর্ক হোক, হয়ে তারপর আসলে মাঠে কিছু করার প্রয়োজন আছে কিনা, মাঠের একটা ভলেটাইল পরিস্থিতি হওয়া দরকার কিনা, সেটা তারপর একটু সিদ্ধান্ত নিই। সো আমার অ্যাপিল আসলে একটু ধৈর্য ধরার। আমরা ধৈর্য ধরেছি এবং আমরা দীর্ঘ সময় একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার অধীনে থেকে, আমি প্রায় বলি কথাটা যে আমাদের মধ্যেও এক ধরনের স্বৈরাচারী মানসিকতা ঢুকে যায়, এটাই হয়। সো আমরা অস্থির আছি, আমরা ইনটলারেন্ট আছি। এই সব কিছু থেকে একটু দম নিয়ে আমাদের একটু শান্ত থাকা দরকার। আমরা যে কোনো হঠকারী পদক্ষেপ নিয়ে এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হতে দেই বলছি, কারণ আমরা অনেকেই জানবো না। আমরা আমাদের একটা সহি চিন্তা থেকে, একটা আন্তরিক চিন্তা থেকে, একটা আন্তরিক বুঝ থেকে আমরা নামতে পারি মাঠে, কিন্তু সেটাকেই হয়তো কেউ ব্যবহার করবে। বাংলাদেশের বিদ্যমান যে প্রেক্ষাপট আছে, আমরা অ্যাপারেন্ট একটা শান্ত অবস্থায় আছি, আমাদের কিছু সমস্যা আছে, কিন্তু আমরা ধাপে ধাপে ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এই প্রেক্ষাপটটা ভেঙে দেওয়ার চেষ্টা বেশ কিছু মানুষের আছে, আমরা যেন সেই ফাঁদে পা না দিই। শুরুতে বলেছিলাম, আবারও বলছি, আমি আসলে অপেক্ষা করতে চাই, কারণ হলো জনাব হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের সূত্র ধরে আর কি জিনিস এর রাতের মধ্যে আমাদের সামনে আসে, সব কিছু নিয়ে রাতে আমি একটা ভিডিও রেকর্ড করব এবং আশা করি আগামীকাল সকালে সেটা পাবলিশড হবে। আমি আমার টেক অ্যাটলিস্ট আমি সেখানে বলার চেষ্টা করব। আপাতত প্লিজ আমরা কোনো হঠকারী সিদ্ধান্তে যাতে না যাই। আমি দেখলাম ফেসবুকে রীতিমতো ইভেন্ট তৈরি করা হয়েছে সেনাপ্রধানের বিরুদ্ধে, তারা যাবেন, মানে তার বিরুদ্ধে যাওয়া যাবে নাও তাও বলছি না, কেউ যদি মনে করেন যাওয়া দরকার আছে শেষ পর্যন্ত তারা যাবেন, কিন্তু আমি একটু দম নিতে বলছি। আমি এটুকুই আপাতত অ্যাপিল, আমরা উইমজিকলি যাতে কোনো সিদ্ধান্ত নিয়ে না ফেলি, মাথা গরম করে যাতে কিছু করে না ফেলি, এটুকুই। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।